তুই যদি 12-এ ডেডিকেটেড থাকতে পারিস, তোকে 12-এর নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। এগুলোকেই তুই বারবার করে প্র্যাকটিস কর, পরীক্ষাতে এগুলো ছেপে যাবে। জাস্ট তুই কেমিস্ট্রিতে অন্তত ফুল মার্কস পাওয়ার মতো জায়গার মধ্যে পৌঁছে যাবে। এইটুকু তোকে আমি বলতে পারি, যা করাবো তার বাইরে তোকে আর কিছু ভাবতেই হবে না। ক্লাস 11 একটা বিরাট ধাক্কার পর, প্রচন্ড শিক্ষার পর এবং সায়েন্সকে খুব ভালো করে চিনে নেওয়ার পর, অদম্য ইচ্ছার প্রচন্ড সাহস নিয়ে তুই আবারও চলে এসেছিস। আমি জানি পাহাড় প্রমাণ আত্মবিশ্বাসের একটু অভাব আছে, কিন্তু আমি তোকে এইটুকু কথা দিতে পারি, যদি ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে, যদি ফিরে আসার সাহস থাকে, যদি লড়াইয়ের ময়দানে থাকতে পারিস তুই, তাহলে তুই যে লেভেলেই থাকিস না কেন, কেমিস্ট্রিতে 35-এ 35 পাওয়ানোর দায়িত্ব আমার। তুই অন্যান্য সব সাবজেক্টে চিন্তা কর ভাই, আর কেমিস্ট্রিতে তোকে যতটা করাচ্ছি ওইটুকু করে নে, কাজ হয়ে যাবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস আমাদের ক্লাস 12 কেমিস্ট্রির প্রথম ক্লাস, ধামাকা এলিট ব্যাচের প্রথম ক্লাস ইউটিউবের মধ্যে ডেমো ক্লাস হিসেবে যাচ্ছে। পুরো ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে নে, তুই আবারও কেমিস্ট্রির প্রেমে পড়ে যেতে বাধ্য। দেখ, আমরা আজকে শুরু করব পদার্থের তরল অবস্থা। তোরা যদি একটু 2 বছর আগে দেখিস, এই চ্যাপ্টারটাকে তোরা খুঁজেই পাবি না ক্লাস 12-এ। তোরা দেখতে পাবি পদার্থের কঠিন অবস্থা দিয়ে 12 শুরু হতো, তারপরে দ্রবণ বলে একটা চ্যাপ্টার থাকতো। তোকে একটুখানি ক্লাস 12-এর অতীত আর বর্তমান নিয়ে পরিচয় করাই আগে। পদার্থের কঠিন অবস্থাটা ক্লাস 11-এ চলে গেছে। দ্রবণ আর পৃষ্ঠতলীয় রসায়ন বলে দুটো চ্যাপ্টার মার্জ হয়ে গেছে এবং তৈরি হয়েছে পদার্থের তরল অবস্থা। দেখ, আমি তোকে যদি একটু ফ্র্যাঙ্কলি বলি, দ্রবণ চ্যাপ্টারটা একটা বিউটিফুল চ্যাপ্টার ছিল, আর পৃষ্ঠতলীয় রসায়নটা একটু গাছের পাতা সবুজ ছিল কিন্তু খুব ভালো ছিল ভাই। সেই কারণে পদার্থের তরল অবস্থাও তোর খুব ভালো লাগতে চলেছে। এবার একদম চোখ কান নাক বন্ধ করে আগামী কিছু মিনিটের মধ্যে যা শেখাবো তোকে ভালো করে শিখে নে, তুই আবারও কেমিস্ট্রি শিখে যাবি ভাই, এইটুকু তোকে আমি কথা দিতে পারি। প্রথমেই বলবো, দাদা দ্রবণটা কি? দাদা এইসব আমরা সব জানি, ক্লাস 9-এ পড়ে এসেছি। চল, যে কোনো চ্যাপ্টার যখন শুরু করছি একদম গোড়া থেকে শিখবো ভাই, এবং একদম টপ লেভেল পর্যন্ত যাব। দেখ, তোরা প্রত্যেকেই জানিস, আমরা যদি এইরকম দুটো জিনিস নিই, দাদা এর মধ্যে কি আছে? আমি বললাম ধরে নে এর মধ্যে জল আছে। এই জলটাকে আমরা বলে থাকি দ্রাবক, এবং এই যে জলের মধ্যে যে জিনিসটা ফেলছি সেটাকে বলা হয় দ্রাবক। দ্রাবকে ইংরেজিতে বলা হয় সলিউট, আর দ্রাবককে ইংরেজিতে বলা হয় সলভেন্ট। মনে রাখবি, এই দ্রাবকে যদি আমরা দ্রাবকের মধ্যে মেশাই, তার মানে দাদা দ্রাব আর দ্রাবককে যদি আমরা যোগ করি, তখন যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় দ্রবণ। খুব সহজ একটা এক্সাম্পল যদি তুই নিয়ে নিস, ধর এই গরমকাল পড়ছে, তো খেলে ধুলে আসবি, মাকে বলবি মা একটু গ্লুকন্ডি গুলে দাও। তোর মা কি করবে? জলের মধ্যে একটুখানি গ্লুকন্ডিটা ঢালবে এবং একটু গুলে দেবে। ওই যে জলটা ছিল সেটাই ছিল তোর দ্রাবক, যে গ্লুকন্ডিটা উনি ঢাললেন সেটাই ছিল তোর দ্রাব। আর এই দুটো যখন মিশে একটা দ্রবণ তৈরি করে ফেললো ভাই, একদম পরিষ্কার। এখন দাদা দ্রবণ বিষয়টা তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে লঘু দ্রবণ। এই লঘু দ্রবণটা আবার কি? আমি বললাম এটাও তোর কাছে প্রচন্ড পরিচিত হয়, তুই এটাকে খুব ভালো করে চিনিস। তুই মাঝে মধ্যেই তোর মাকে বলিস না, হ্যাঁ আরেকটু দিতে পারতে, কিছুই তো টেস্ট পাচ্ছি না। এর মানে কি? তোর মা জল বেশি দিয়ে ফেলেছেন আর গ্লুকন্ডি কম দিয়ে ফেলেছেন। তার মানে ভাই, যদি কখনো তুই কোনো দ্রবণের মধ্যে দেখিস, দ্রবণ তো তৈরি হয় দ্রাব আর দ্রাবক দিয়ে, যদি কখনো দ্রাবকের পরিমাণটা অনেক বেড়ে যায়, অনেক অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু দ্রাব, বা ঘুরিয়ে বলতে গেলে যদি অনেকটা দ্রাবকের মধ্যে একটুখানি কেউ দ্রাব ফেলে, তখন যে দ্রবণটা তৈরি হয় সেটাকে আমরা লঘু দ্রবণ বলি। যেখানে আমরা গ্লুকন্ডি স্বাদটাই পাই না ভাই, খুব অল্প পরিমাণে দ্রাব যোগ করা হয়েছে সে তার মধ্যে, একদম পরিষ্কার, একটা ছোট ছোট টার্ম, কিন্তু এগুলো ভীষণ দরকারি টার্ম। এখন দাদা মেন জায়গাটার মধ্যে আসো। আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম। তুমি প্রথমে লঘু দ্রবণের মধ্যে থেকে দ্রবণ কথাটা শেখালে, তারপর শেখালে লঘু দ্রবণটা কি, এবার একটু শেখাও না সংখ্যাগত ধর্ম মানেটা কি। আমি বলছি ভাই দেখ, এই সংখ্যা জিনিসটা দিয়ে, এটাকে ইংরেজিতে কিন্তু বলা হয় কলিগেটিভ প্রপার্টিস। এই সংখ্যা বিষয়টা দিয়ে তুই অন্তত বুঝতেই পারছিস কারণ না কারোর সংখ্যার উপরে কিছু ধর্ম নির্ভর করবে। এখন বিষয়টা হচ্ছে কার সংখ্যা। খেয়াল রাখ, এখানে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্রাবের কণার সংখ্যা। মানে এমন কিছু ধর্ম তুই দ্রবণের মধ্যে দেখতে পাবি, এমন কিছু ধর্ম তুই সলিউশনের মধ্যে খুঁজে পাবি, যে ধর্মগুলো এন্টায়ারলি দ্রাবের
কণার সংখ্যার উপরে নির্ভর করবে, মানে কতগুলো দ্রাবের কণা রয়েছে তার উপরে নির্ভর করবে, দ্রাবের সংখ্যার উপরে নির্ভর করবে। সেই জন্যই এগুলোকে সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টিজ বলা হয়ে থাকে। তার মানে দাদা, দ্রাবের কণা সংখ্যা বাড়ালে বা দ্রাবের কণা সংখ্যা কমালে এই ধর্মগুলোর পরিবর্তন ঘটবে? আমি বললাম একদম। আচ্ছা, এইটা বাদ দিয়ে, দ্রাবের কণা সংখ্যা বাদ দিয়ে আর কিছু এটাকে প্রভাবিত করবে না? সেভাবে করবে না ভাই। দাদা, এখানে দ্রাবকের তাহলে কোনো ফ্যাক্টরই নেই, দ্রাবক তাহলে আমি যেমন খুশি নিতে পারি? আমি বললাম একদম ঠিক ধরেছিস ভাই। এখানে দ্রাবক নিয়ে কেউ কোনো কথা তোকে বলবে না, এখানে সমগ্র কথাটা থাকবে দ্রাবকে নিয়ে। এবং যখন কাউকে একটু বেশি হাইলাইট করা হয় তার নিশ্চয়ই কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, মানে এমনি এমনি তো কাউকে সিলেক্ট করে নেওয়া হয় না ভাই, নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেটার জন্য তাকে সিলেক্ট করা হবে। তার মানে দাদা, তুমি ঘুরপথে বলতে চাইছো এখানে এই যে দ্রাবটাকে নেওয়া হচ্ছে, যার কণা সংখ্যার উপর প্রপার্টিজ গুলো নির্ভর করবে, সেই দ্রাবটা যেমন তেমন দ্রাব নয়, তার মধ্যে কিছু বিশেষ প্রপার্টি থাকবে। থাকবে। কি ধরনের প্রপার্টি দাদা? বললাম দেখ ভাই, এখানে যে দ্রাবটাকে ইউজ করা হবে সেটা প্রথমত কঠিন হতে হবে। হ্যাঁ, এটা তো একদম পাতি জিনিস। আরে দ্বিতীয়টা শোন, সেটাকে অনুদ্বায়ী হতে হবে। দাদা, এই অনুদ্বায়ী বা নন ভোলাটাইল বিষয়টা কি আবার? আমি বলছি ধর, তুই কিছু একটা নিলি হাতের মধ্যে, কিছুক্ষণ পরে এসে দেখলি সেটা উবে গেছে। যেমন ন্যাপথালিনের কথা ভাবতে পারিস, সেটা উবে যায় না তো, নাকের মধ্যে গন্ধ আসে না? অমনি নন ভোলাটাইল সাবস্টেন্স হতে হবে ভাই, অমনি ভোলাটাইল সাবস্টেন্স হলে হবে না। যেটা উবে যায় খুব সহজে, যেটা বাষ্পীভূত হয়ে যায়, সেই রকম জিনিসপত্র নিলে হবে না। এই দ্রাব যেন কোনোভাবেই বাষ্পীভূত না হয় সেই বিষয়টা তোকে দেখতে হবে। এটা সম্পূর্ণ অনুদ্বায়ী হতে হবে, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর, এইটাকে অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে। দাদা, এই অতড়িৎ বিশ্লেষ্য মানেটা কি? আমি বললাম ধর, তোর কখনো ইচ্ছা হলো তুই NaCl কে নিয়ে রিসার্চ করবি কলিগেটিভ প্রপার্টিজ এর মধ্যে, তুই ভাই অ্যাকচুয়াল কলিগেটিভ প্রপার্টিজ এ NaCl কে নিতেই পারবি না। তার কারণ অ্যাকচুয়াল কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম শো করার জন্য দ্রাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে অতড়িৎ বিশ্লেষ্য। কিন্তু NaCl টা তো ভাই Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়। বললাম ঠিক আছে দাদা, বুঝে গেছি অতড়িৎ বিশ্লেষ্য মানে কি। আচ্ছা, 4 নম্বর কি আছে? 4 নম্বর একটা প্রপার্টি, দাদা এত শর্ত দিয়ে না কিছু দিতে হবে না, দেখ না ভাই একটু মন দিয়ে। 4 নম্বরটা হচ্ছে অসংযোজিত হতে হবে। এখন এই অসংযোজিত কথাটার মানে কিন্তু বিশাল। কখনো কখনো দেখবি তুই তোর কোনো বান্ধবীর সঙ্গে তোর কোনো বন্ধুকে পরিচয় করাতে নিয়ে গেছিস, যেই দেখ ভাই আমার নতুন বান্ধবী হয়েছে। তুই হয়তো পরের দিন তোর পেট খারাপ, শুনছিস তোর ওই বন্ধু তোর ওই বান্ধবীর সঙ্গে কোথাও ঘুরতে চলে গেছে। তার মানে তোর অগোচরেই ওদের মধ্যে একটা সংযোজন ঘটে গেছে। তার মানে যখন তখন যে সে যুক্ত হয়ে যেতে পারে ভাই, সেমনি ঘটনা যেন এখানে না ঘটে, এই বিষয়টা তোকে খেয়াল রাখতে হবে। তার মানে দাদা, ধরো আমার কাছে A আর B দ্রাব আছে, আমি A আর B দ্রাব নিয়ে সংখ্যাগত ধর্ম গণনা করতে চলেছি। আমি ধরো দেখতে পেলাম হঠাৎ করে A আর B যুক্ত হয়ে C তৈরি হয়ে গেল এবং গল্প শেষ হয়ে গেল। এই জিনিসগুলো হলে কিন্তু চলবে না ভাই। এই 4টে ধর্ম তোকে মেনটেন করতেই হবে। প্রথম ধর্ম তাহলে অবশ্যই কঠিন হতে হবে, দ্বিতীয় ধর্ম অবশ্যই অনুদ্বায়ী হতে হবে, 3 নম্বর ধর্ম অবশ্যই অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে, ভাঙলে চলবে না, গোটা থাকতে হবে। 4 নম্বর ধর্ম গোটা থেকে যেন আবার কারোর সাথে জুড়ে না যায় ভাই, নিজস্ব আইডেন্টিটি মেনটেন করতে হবে। এই প্রপার্টিজ গুলো যদি কেউ মেনটেন করতে পারে, কোন দ্রাব যদি এরকম ধর্মগুলোকে মেনটেন করতে পারে, যদি সে অল্প পরিমাণে দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করতে পারে, অর্থাৎ লঘু দ্রবণে মেনটেন করলো এই ধরনের প্রপার্টি, তখনই সংখ্যাগত ধর্মগুলো অ্যারাইজ করতে পারে। দাদা সবই তো বুঝলাম, সবই তো প্রপার্টি এলো, এখন এই সংখ্যাগত ধর্ম কলিগেটিভ প্রপার্টি কি? এগুলো কি কি ধর্ম পড়তে চলেছি আমরা? কোন ধর্মগুলোকে তুমি এত হাইলাইট করছো? আমি বললাম চল তাহলে একটা একটা করে দেখা যাবে। প্রথম যে ধর্মটা আছে সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দাদা টার্মটা শুনেই না আমার কেমন একটা লাগলো। কি লাগলো রে ভাই? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা আবার কেমন লাগার কি আছে? বললাম বাষ্পচাপ জিনিসটা অবধি না ঠিক ছিল, এই আপেক্ষিক অবনমন বিষয়টা আবার কি? আমি না এই মধ্যখানে আপেক্ষিক শব্দটা যদি তুমি সরিয়ে দাও তবু হজম হয়ে যায়। বাষ্পচাপের অবনমন মানে বাষ্পচাপ কমে যাওয়া, এই আপেক্ষিক মানেটা কি? ওই জন্যই তো তুই পড়ছিস ভাই আমার কাছে, তুই দেখতে থাক না।
দ্বিতীয় জিনিসটা দেখাচ্ছে, এটা ইংরেজিতে বলে দিই, এর ইংরেজিতে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ দ্য ভেপার প্রেশার। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। হ্যাঁ দাদা হজম হয়ে গেছে, এসব তো বাচ্চাদের জিনিস। স্ফুটনাঙ্কের উন্নয়ন, উন্নয়ন চারিদিকে। উন্নয়ন মানে কি ভাই? কোনো কিছু বৃদ্ধি পাওয়া, চারিদিকে উন্নয়ন হচ্ছে মানে কি? সমাজ সভ্যতা আস্তে 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 এগিয়ে চলছে। সেমনি স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি? স্ফুটনাঙ্কটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, তার নাম্বারটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, এইটাই তো উন্নয়ন। আর 3 নম্বরটা আছে কি বলতো? হিমাঙ্কের অবনমন। ব্যাস, গন্ডগোল। হিমাঙ্ক মানে তো জানি দাদা, এই অবনমন জিনিসটা শুনলেই আমার নিজের 11-এর কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। বললাম আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটু মজা আসবে পড়তে, এটা একটু নতুন নতুন জিনিস শোনালো। ঠিক আছে ভাই, খেয়াল রাখবি বিভিন্ন ফেজের মধ্যে কোনো না কোনো বিজ্ঞানী থাকেন যারা আমাদের সিলেবাসটাকে বড় করার জন্য লেগে থাকেন। আইজ্যাক নিউটন আছেন, আইনস্টাইন আছেন, এইসব বিজ্ঞানীদের সাথে সাথে নাম লিখিয়েছিলেন দুজন বিজ্ঞানী। একজনের নাম ছিল রাউল্ট, রাহুল নয় রাউল্ট। বিজ্ঞানী রাউল্ট এমন একজন ছিলেন যিনি তোদের এই ক্লাস 12-এর সিলেবাসটাকে বড় করার দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন। এই সমস্ত কলিগেটিভ প্রপার্টি, অভিস্রবণ চাপ বাদ দিয়ে বাকি যে 3টে কলিগেটিভ প্রপার্টি তুই দেখছিস, প্রত্যেকটার সূত্র আবিষ্কার করেছিলেন ওই বিজ্ঞানী রাউল্ট। কেবলমাত্র অভিস্রবণ চাপের মধ্যে তুই দেখতে পাবি বিজ্ঞানী ভ্যান টপ বলে একজন থাকবেন যিনি অভিস্রবণ চাপের সূত্রটাকে আবিষ্কার করবেন। তাহলে মোটামুটি তোকে আমি 4টে ধর্ম বলে দিয়েছি, আমি প্রত্যেকটা ধর্ম তোকে এক 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 করে এক্সপ্লেন করব। আমি তোকে এইটুকু বলতে পারি, যদি তুই খুব ভালো করে প্রত্যেকটা ধর্মের জাস্ট এক্সপ্লেনেশনস গুলো শুনে নিস, তুই প্রত্যেকটার প্রো হয়ে যাবি। এবং এগুলো থেকে তোর পরীক্ষাতে ডিরেক্ট প্রশ্ন থাকবে, কোনো ঘোরানো প্রশ্ন নয়, কোনো ইনডিরেক্ট প্রশ্ন নয়, কোনো ছল চাতুরি নয় ভাই, যা পড়বি ওটাই প্রশ্ন। চল শুরু করা যাক। দাদা, বাষ্পচাপের অবনমন হয় কেন? এইসব এই পিওর সলভেন্ট নীল, এইসব সলিউশন লাল নীল, সলভেন্ট নন ভোলাটাইল সলিড, এগুলো সব কি? বলছি ভাই, এই সমস্ত কিছু শুরু করার আগে তোকে একটু বাষ্পচাপ মানে শেখানো যাক। চল তো দেখ, আমি কিন্তু খুব বাজে আঁকি, আমি একটা জিনিস আঁকতে চলেছি, একটু ভালো করে দেখে নে ভাই। এটা কিন্তু একটা পাত্র আঁকছি আমি। যারা যারা আমাকে নতুন শুনছিস বা নতুন পড়ছিস আমার কাছে, তাদেরকে বলি আমার আঁকাটা একটু ম্যানেজ করিস ভাই। এই পাত্রটার মধ্যে আমি ধর একটুখানি সলভেন্ট নিয়ে নিলাম, মানে একটু দ্রাবক নিয়ে নিলাম। এবার ধর এই দ্রাবকটা হচ্ছে জল। তোরা প্রত্যেকেই জানিস আমরা যে দ্রাবকে নিই না কেন তার একটা টপ লেয়ার থাকবে। যে কোনো জিনিস, যে কোনো জল নে বা কিছু নেই, তার একটা টপ লেয়ার থাকে ভাই। এবং সেই লেয়ারের মধ্যে ধর একটা জল আছে, তো জলের অণুগুলো এরকম 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 করে পর 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 রয়েছে। এবার আমরা যে দ্রাবকটা নিয়েছি মানে জল, সেটা তো একটা উদ্বায়ী দ্রাবক, মানে সেটাকে যদি আমরা ফেলে রাখি তাহলে তার একদম টপ লেয়ার থেকে তার কণাগুলো আস্তে 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 নিজে থেকেই বাষ্পীভূত হতে থাকবে। তার মানে দাদা, এই টপমোস্ট লেয়ার থেকে, সবসময় কি টপমোস্ট থেকেই হবে? বললাম একদম। এই টপমোস্টের কণাগুলো বেরিয়ে যাবে, তারপর আরেকটা লেয়ার টপমোস্ট হবে, সেখান থেকে বেরিয়ে যাবে, এইভাবেই বাষ্পীভবন হয় ভাই। তাহলে টপমোস্ট কণাগুলো দ্বারা এরকম 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 করে করে বাষ্পীভূত হলো, এবং এইভাবে এই কন্টেনারটার উপরে একটা অদৃশ্য বাষ্প তৈরি করলো। আর দাদা, বাষ্প মানেই গ্যাস, আর আমরা জানি গ্যাসের অণুগুলো চারিদিকে দৌড়ায়, তো দৌড়ানোর ফলে এইরকম ভাবে বাষ্পটার মধ্যে একটা প্রেসারের সৃষ্টি হবে, যেটাকেই দাদা আমরা বাষ্পচাপ বলে থাকি। আমি বললাম একদম। তার মানে দাদা, বাষ্পচাপ বিষয়টা পুরোটাই নির্ভর করে এই দ্রাবকটার পৃষ্ঠতলে কতগুলো অণু উপস্থিত আছে তার উপর। পৃষ্ঠতলে যত বেশি দ্রাবকের অণু উপস্থিত, বাষ্পচাপ তত বেশি। এই কথাটা মাথায় রাখবি। আই রিপিট, পৃষ্ঠতলে যত বেশি দ্রাবকের অণু উপস্থিত, স্বাভাবিক ব্যাপার, যত বেশি বাষ্পীভবন ঘটবে, যত বেশি অণু উপরের দিকে উঠবে, তত বাষ্পচাপ বাড়তে থাকবে। একদম পরিষ্কার কথা। এইবার তুই একটুখানি দেখ তো এদিকে, এইটা ছিল তোর পিওর সলভেন্ট। পিওর সলভেন্ট মানে বিশুদ্ধ দ্রাবক। যখন বিশুদ্ধ দ্রাবকটা তুই নিয়েছিস, তখন তার পৃষ্ঠতলে কেবলমাত্র দ্রাবক রয়েছে। এই পৃষ্ঠতলের মধ্যে দ্রাবক ছাড়া আর কেউ নেই। ওকে কারোর ঝামেলা নিতে হচ্ছে না ভাই। ওখানে পৃষ্ঠতলে দেখ প্রচুর সংখ্যক দ্রাবকের কণা উপস্থিত, এবং এইটাকে যদি তুই কিছুক্ষণ ছেড়ে রেখে দিস, তুই দেখতে পাবি এর টপমোস্ট লেয়ার থেকে দ্রাবকের কণাগুলো এমনি 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 করে বাষ্পীভূত হতে থাকবে, এরকম ভাবে উপরের দিকে উঠতে থাকবে, এবং স্বাভাবিকভাবে
এই বিশুদ্ধ দ্রাবকটার উপরে এইরকম একটা বাষ্প তৈরি করবে, যার মধ্যে একটা বাষ্পচাপ তৈরি হবে, স্বাভাবিক ব্যাপার। সেইটাকে আমরা বলবো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট বা P0। এই টার্মস গুলো, এই সিগনেচার্স গুলো খেয়াল রাখ ভাই, এই সিম্বলস গুলো খেয়াল রাখ ভাই, এই টার্মিনোলজিস গুলো তোকে যখন আমি শেখাচ্ছি প্রত্যেকটাকে কি দিয়ে প্রকাশ করছি সেইগুলোকে তুই একটু মাথায় রাখ। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে আমি কি দিয়ে লিখবো? P0 দিয়ে লিখবো বা P0 দিয়ে লিখবো। এইবার দাদা, এই বিশুদ্ধ দ্রাবকটার মধ্যে আমি একটুখানি দ্রাব মিশিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে মিশিয়েছি যাতে লঘু দ্রবণ তৈরি হয়। এবং খেয়াল রাখবি এই দ্রাবটার মধ্যে কিন্তু কিছু বিশেষ কোয়ালিটিস আছে। কি কি কোয়ালিটিস? দ্রাবটা কঠিন আছে, দ্রাবটা অনুদ্বায়ী, দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য, দ্রাবটা অসংযোজিত। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দ্রাবটা অনুদ্বায়ী। এবার তুইও মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য, তুই যখনই দ্রাবকটার মধ্যে দ্রাব মিশিয়েছিস, আগে তো পুরো বিশুদ্ধ ছিল দ্রাবকটা, তার ফলে পৃষ্ঠতলে কেবলমাত্র দ্রাবক ছিল, পৃষ্ঠতলে যতগুলোই কণা ছিল সবকটা দ্রাবকের কণা ছিল, তুইও মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য। কিন্তু যখনই দাদা তুমি এর মধ্যে দ্রাব মিশিয়ে দিয়েছো, তাকে তো কিছুটা জায়গা দিতে হবে, তার ফলে পৃষ্ঠতলের মধ্যে 100% দ্রাবক আর থাকবে না। এবং বাষ্পীভবনটা কোথা থেকে হচ্ছিল? পৃষ্ঠতল থেকেই তো হচ্ছিল। এর পৃষ্ঠতলে 100% দ্রাবকের কণা, কিন্তু এখানে পৃষ্ঠতলের মধ্যে দ্রাবকের কণার পার্সেন্টেজ কমে গেছে। তার কারণ দ্রাবকেও তো জায়গা দিতে হয়েছে, ও তো আর এমনি এমনি আসেনি রে। তাহলে তুই এখানে পরিষ্কার দেখতে পাচ্ছিস, এখানে পৃষ্ঠতলে যতগুলো দ্রাবকের কণা ছিল বিশুদ্ধ দ্রাবকে, দ্রবণের মধ্যে দ্রাব আর দ্রাবক মিলে যে দ্রবণটা তৈরি হয়েছে, যে সলিউশনটা তৈরি হয়েছে, যে লঘু দ্রবণটা তুই পেয়েছিস, তার পৃষ্ঠতলের মধ্যে দ্রাবকের কণার সংখ্যা কম, দ্রাব আর দ্রাবক একসাথে উপস্থিত রয়েছে। এবার তুই আমায় বল কে বাষ্পীভূত হবে? দাদা অনলি দ্রাবক বাষ্পীভূত হবে, কারণ দ্রাবটা তো নন ভোলাটাইল, দ্রাবটা তো অনুদ্বায়ী, দ্রাবটা তো ওপরে যেতেই পারবে না। তাহলে যাবে কারা? কেবল দ্রাবক। দাদা এখানে যতগুলো দ্রাবক ছিল এখানে তার থেকে কম দ্রাবক আছে, তার মানে এখানে বাষ্পচাপ যতটা বেশি হচ্ছিল এখানে বাষ্পচাপ অতটা বেশি হবে না, কমে যাবে। আরে এই জন্যই তো বাষ্পচাপের অবনমনটা তুই দেখতে পেয়েছিস, এই জন্যই তো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে একটা কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য সংযোজিত দ্রাব যোগ করার ফলে বাষ্পচাপটার অবনমন ঘটে। তার কারণ পৃষ্ঠতলে কিছু সংখ্যক দ্রাবককে সরিয়ে দিয়ে কিছু অনুদ্বায়ী দ্রাব ঢুকে পড়ে, তার ফলে যতটা দ্রাবক বাষ্পীভূত হয়ে যতটা বাষ্পচাপ তৈরি করছিল অতটা দ্রাবকের অণু আর থাকে না, ফলে অতটা বাষ্পচাপ তৈরি আর হয় না, বাষ্পচাপ কিছুটা কমে যায় এবং এই বাষ্পচাপটাকে আমরা নাম দিই পি। তার মানে দাদা ছিল P0, হলো পি, তো কমলো কত? আমি বললাম যেটা ছিল মাইনাস যেটা হলো, ছিল তো P0, হলো তো পি, তো কমলো কতটা? P0 মাইনাস পি। এটাই হচ্ছে বাষ্পচাপের অবনমন। বাষ্পচাপ এই কারণেই অবনমিত হয়, আশা করব ক্লিয়ার, একদম পরিষ্কার। দাদা এইটা তো পরিষ্কার হলো যে বাষ্পচাপের অবনমনটা কেন ঘটছে, আমাকে একটু শেখাও বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা আবার কি। বলছি ভাই এইটা তুই শিখে নিয়েছিস মানে এটা তোর কাছে এবার জল ভাত। মনে রাখ এই যে P0 মাইনাস পি, এই যে বাষ্পচাপের অবনমন, সেইটাকে যদি আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করে দিই, মানে P0 দিয়ে ভাগ করে দিই, এই পুরো টার্মটাকেই আমরা বলে থাকি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। মানে একজনের রেসপেক্টে রিলেটিভ অবনমন। কার রেসপেক্টে? যেটা প্রথমে ছিল বিশুদ্ধ দ্রাবকের রেসপেক্টে কতটা কমলো, এটাকেই আমরা আপেক্ষিক বা রিলেটিভ কথাটা বলে থাকি। এই জন্য এই পুরো টার্মটাকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এইবার এখানে এন্ট্রি মারছে সিলেবাস বাড়ানোর লোকটার, মানে বিজ্ঞানী রাউল্টের। বিজ্ঞানী রাউল্ট এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নিয়ে একটা সূত্র দিলেন। তিনি বললেন বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান মানে P0 মাইনাস পি বাই P0 মান দ্রাবের
মূল ভগ্নাংশের সাথে সমান। তুই আমাকে এটা জিজ্ঞাসা করিস না দাদা রাহুল এটা কেন বলেছিলেন। এই সমস্ত জিনিস আমরা যখন আস্তে 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 এগোবো তখন তুই বুঝতে পারবি। আপাতত তুই জাস্ট এইটা মনে রাখ যে এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা দ্রাবের মূল ভগ্নাংশের সাথে সমান। দাদা মূল ভগ্নাংশটা কি? তার মানে তুই 11-এর ফার্স্ট সেমিস্টারটা পড়িসনি। ডাল্টনের পরীক্ষা, ডাল্টনের সূত্রের মধ্যে তো মূল ভগ্নাংশ ছিল। তাও আমি তোকে একটু বলে দিচ্ছি, খুব ভালো করে মন দিয়ে শুনে নে। আমি তোকে মোল এবং মোল ভগ্নাংশ টার্মগুলো একটুখানি এক্সপ্লেন করে দিয়ে এই জায়গাটায় আবার ফিরছি 2 থেকে 3 মিনিটের মধ্যে, খুব ভালো করে শুনবি। ধর আমি বললাম একটা পুরো দ্রবণ আমি তৈরি করেছি, সেই দ্রবণটার মধ্যে আমার দ্রাবক আছে, সেই দ্রবণটার মধ্যে আমার দ্রাব আছে, একদম ক্লিয়ার। সব সময় মনে রাখবি, অল টাইম মনে রাখবি, দ্রাবককে আমরা সবসময় 1 দিয়ে লিখবো, দ্রাবকে আমরা সবসময় 2 দিয়ে লিখবো। এবার দাদা এই যে দ্রাবকটা রয়েছে বা এই যে সলভেন্টটা রয়েছে তার একটা ভর থাকবে, আমি প্রথমে এইভাবে লিখি ভর। এবার কার ভর তুই লিখছিস বল? তুই দ্রাবকের ভর লিখছিস, তো দ্রাবক মানে সবসময় 1, তাহলে দ্রাবকের ভরটা হচ্ছে W1, একদম ক্লিয়ার। এর একটা আণবিক ভরও থাকবে। দেখ যে কোনো পদার্থ, জলের ক্ষেত্রেই আমরা যদি বলি তাহলে একটা আণবিক ভর আছে। যদি বেঞ্জিন দ্রাবক হয় তার একটা আণবিক ভর আছে, যে কোনো জিনিস অ্যালকোহল হোক তার একটা আণবিক ভর আছে, তাহলে এর একটা আণবিক ভরও আমাকে ধরতে হবে। দাদা দ্রাবক বলে আমরা সবসময় 1 ধরবো, আর আণবিক ভর বলে ধরো M ধরলাম, ওই জন্য লিখছি আমি M1, একদম ক্লিয়ার। ভাই মন দিয়ে শোন, তুই যখন ভর পেয়েছিস, তুই যখন আণবিক ভর পেয়েছিস তখন তুই মোল পাবি। মোলকে আমরা লিখি N1 দিয়ে, এবং মোলটাকে অ্যাকচুয়ালি কি লেখা যায় তোরা কিন্তু এখন যথেষ্ট জানিস এগুলো। মোলকে লেখা হয় ভর ডিভাইডেড বাই মোলার ভর বা আণবিক ভর, তাই তো ব্যাপার। ভর ডিভাইডেড বাই মোলার ভর করলেই তো মোল জিনিসটা পাওয়া যায়, তাই না? এবং মোলার ভরের ভ্যালু আণবিক ভরের ভ্যালুটা যেহেতু সেম হয় সেই কারণে এখানে ওইসব নিয়ে কোনো গন্ডগোল তোর হবে না, ঠিক আছে? এবার দাদা এই মোলটা আমি পেয়ে গেলাম, N1টা আমি পেয়ে গেলাম, মোল ভগ্নাংশটা কি? আবার আমি বলছি ভাই মোল ভগ্নাংশ বার করার জন্য এই সেম জিনিসপত্র তোকে দ্রাবের ক্ষেত্রেও লিখতে হবে। চল লিখে ফেল। দাদা দ্রাবের ক্ষেত্রে আমি প্রথমেই বলি ধরো ভর, সেই ভরটা আমি জানি দাদা এখানে 2 ধরতে হয়, সেই কারণে আমি W2 ধরলাম। আমি বললাম হ্যাঁ, তাহলে দাদা এবার আমি ধরি যত আণবিক ভরটা ধরো আমি ধরছি, বা মোলার ভরই লিখছি আমি, মোলার ভর আণবিক ভর দুটোই সেম হবে এখানে, কোনো একক নিয়ে কোনো সমস্যা নেই। মোলার ভরটা দাদা কত লিখবো? আমি বললাম তুমি ধরো M2 লেখো, যেহেতু এখানে M1 লিখেছি দ্রাবকের ক্ষেত্রে, তাহলে দ্রাবের ক্ষেত্রে যখন লিখছি মোলার ভর আণবিক ভর সেটা M2 লিখবো আমরা। তার মানে দাদা মোলটা কত লিখবো বলো তো? আমি বললাম মোলটাকে প্রথমেই তো তুমি N2 লিখছো, এবার এই N2 এর ভ্যালুটা কত হয় বলতো? না ভর অর্থাৎ W2 ডিভাইডেড বাই মোলার ভর অর্থাৎ M2, মানে W2 বাই M2 টা করলে দাদা মোল পাওয়া যাবে। আমি বললাম একদম। তাহলে তুই চিন্তা করে দেখ, তুই এর একটা মোল পেলি, তুই এর একটা মোল পেলি, তুই একটা N1 পেলি, তুই একটা N2 পেলি, একদম পরিষ্কার আছে। এইবার মোল ভগ্নাংশ জিনিসটা শেখার জন্য তোকে একটা প্রশ্ন করি আমি, তুই বলতো এর মধ্যে কতজন প্রেজেন্ট আছে? তুই বলবি দাদা মাত্র 2 জন। তাহলে টোটাল মোল কত আছে বলতো? আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে এর মধ্যে মোট মোল কত আছে, তুই বলবি দাদা মোট মোল মানে ধরো আমি ব্র্যাকেটের মধ্যে N লিখছি, তুমি আমাকে একটা জিনিস বলছো যে এই সলিউশনটার মধ্যে কেবল এই দ্রাবকটার এই দ্রাবটাই প্রেজেন্ট আছে, এই দ্রাবকটার মোল হচ্ছে N1, এই দ্রাবটার মোল হচ্ছে N2, তাহলে টোটাল মোল হয়ে যাবে এদের দুজনের যোগফল N1 প্লাস N2। আমি বললাম একদম কারেক্ট। এবার যখন তোকে মোল ভগ্নাংশ বার করতে দেবে এইরকম ভাবে লিখবি দ্রাবকের মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশ কথাটার মানে এইরকম ভাবে একদম পরিষ্কার করে লিখে রাখ, যা লেখাচ্ছি খাতার মধ্যে লিখে নিবি ভাই, লিখবি নিজের মোল। আমি একদম ভাই বাঙালি ভাষার মধ্যে লেখাই, আমার কোনো এসব আবজি গুবজি ভাষা নেই, যা তোকে শেখাচ্ছি তুই শিখতে থাকতে 100% পরীক্ষাতে করে আসবে। নিজের মোল বাই টোটাল মোল, এগুলো আমার ভাষা ভাই। নিজের মোল বাই টোটাল মোল মানে দাদা, মানে প্রথমেই তুই একটু সাইনটা শিখে নে। মোল ভগ্নাংশকে লেখা হয় x1 দিয়ে, দাদা দ্রাবক বলে 1 দিলে তো? আমি বললাম হ্যাঁ। তার মানে মোল ভগ্নাংশকে লেখা হয় x দিয়ে। আমি বললাম একদম। দ্রাবক বললাম এখানে 1 বসিয়েছি। আমি বললাম একদম ভাই। এবার তুই নিজের মোল বসা। নিজের মোল দাদা দ্রাবকের নিজের মোল মানে N1। আচ্ছা একদম একদম। যখন ছেলেমেয়েরা নতুন নতুন 12 খাতা বানানোর খুব হুজুগ থাকে, খাতায় পরিষ্কার করে লিখবো, আস্তে আস্তে দেখবি খাতা পাতা সব তুলে রেখে দিই, শুধু প্র্যাকটিস। আর দাদা টোটাল মোল মানে N, আর একদম দাদা নিজের মোলটা তো N1 আমি বসিয়ে দিতে পারছি, টোটাল মোলটা কি বসাবো? টোটাল মোলটা হচ্ছে N1 প্লাস N2, তাহলে N1 প্লাস N2। দাদা এটাই কি তাহলে
মূল ভগ্নাংশ? বললাম একদম, এটাই দ্রাবকের মূল ভগ্নাংশ। তাহলে দাদা দ্রাবের ক্ষেত্রে মূল ভগ্নাংশটা আমি নিজে লেখো, দ্রাবের মূল ভগ্নাংশ লিখ 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 x2 হয়ে যাবে, কারণ দ্রাব্য যাচ্ছে, দ্রাবের ক্ষেত্রে আমরা 2 ধরি, মূল ভগ্নাংশের জন্য x ধরি। একদম একদম। তাহলে এখানে দাদা হয়ে যাবে দ্রাবের নিজের মূল হচ্ছে n2 ডিভাইডেড বাই টোটাল মূল n1 প্লাস n2। একদম হয়ে গেছে। হয়ে গেছে রে ভাই, শিখে গেছিস তুই। যে কোনো কারোর মূল ভগ্নাংশ ইকুয়াল টু তার নিজের মূল বাই টোটাল মূল। এবার একটা জিনিস শিখে রাখ, খুব কাজে দেবে। এই পুরো সলিউশনটার মধ্যে কজন আছে দাদা? মাত্র 2 জন আছে। একটা কথা বলবো, শুনবি, তারপর প্রমাণও করে দেবো যদি চাস। যতজন থাকে তাদের টোটাল মূল ভগ্নাংশ যদি আমি যোগ করি, যতজন থাকে তাদের মূল ভগ্নাংশের সমষ্টি যদি আমি করি, সেটা 1 বেরোবে। দাদা হতেই পারে। কি সব যাতা বলছো? কোথায় মূল ভগ্নাংশের অত বড় বড় ভ্যালু যোগ করলে 1 হয়ে যাবে? না, হয়ে যাবে, হয়ে যাবে। কি করে হবে দেখ। দ্রাবকের মূল ভগ্নাংশ কত? n1 বাই n1 প্লাস n2। দ্রাবের মূল ভগ্নাংশ কত? n2 বাই n1 প্লাস n2। যোগ কর। অনেকে বুঝে গেছে। তাহলে আমি যদি করি এখন x1 প্লাস x2 ইকুয়াল টু n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2 হবে, প্লাস n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 হবে। এই দ্রবণে প্রচুর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস আছে, এখন সব তো শুরুই হয়নি, দেখতে থাক না। এখন ওই ক্লাসটার মধ্যেই করাবো অনেক কিছু। n1 প্লাস n2 কমন যাবে, বা লসাগু করে দে ভাই, তুই লসাগু করে দে। লসাগু করলে সবচেয়ে ভালো। n1 প্লাস n2 লসাগু হয়ে যাবে, তাহলে ওপরেও থেকে গেল n1 প্লাস n2। বাচ্চাদের মধ্যে শেখালাম, চল নে কাট, কত পড়ে থাকলো বল? 1। তার মানে যতজন থাকবে প্রত্যেকের মূল ভগ্নাংশ যোগ করলে তুই 1 পাবি। ঠিক আছে, ব্যাস এইটুকু তোকে এই পর্যন্ত শিখতে হতো। তাহলে দাদা এবার আমি একদম রেডি। আমি কেন এটা মোছো কি লিখবি তাহলে তুই? x2 লেখো। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রাবের মূল ভগ্নাংশের সাথে সমান। কেন এসব কথাই লিখবো আমি? x2 বসাবো। ভাই প্রো প্লেয়ার হয়ে গেছিস রে। হ্যাঁ 11 এরকম ভাবে পড়বি রে। আরেকবার 11 সর্বনাশ করে কি সব বলছো, খেয়াল কর। তাহলে আমি দ্বিতীয় লাইনে যেটা করতে পারি, p0 মাইনাস p বাই p0 ইকুয়াল টু x2 টাকে একটু ভাঙতেই পারো, n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 তুমি এখানে লিখতেই পারো। বললাম একদম। তাহলে চল তো একটু নেক্সট পেজের মধ্যে যাওয়া যাক, একটু বড় ক্যালকুলেশনটা করা যাক। না দাদা তুমি লিখেছিলে p0 মাইনাস p বাই p0 ইকুয়াল টু x2, একদম রাইট। আমরা লাইভ করাতে ইচ্ছা করছে রে তোদের সাথে। লাইভ একটা আলাদাই মজা থাকে রে, পরের দিন থেকে কাঁপবে ক্লাস। p0 মাইনাস p বাই p0 দাদা এটাকে লেখা যায় n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। আমি বললাম একদম। এবার দাদা আমিও শিখেছি, তুমি এক্ষুনি শিখিয়েছো, এই যে মোলটাকে লেখা যায় ভর বাই মোলার ভর। আমি বললাম একদম রে ভাই। তার মানে দাদা p0 মাইনাস p বাই p0 ইকুয়াল টু এই n2 টাকে, প্রথম কথা এটা একটা নিজের সূত্র, এই সূত্রটা তোর কাজে লাগবে। এইটা একটা নিজের সূত্র, এইটাও তোর কাজে লাগবে। এবার যেটা করাবো সেটাও তোর কাজে লাগবে। n2 টাকে তুই লিখতে পারিস w2 বাই m2, n1 টাকে তুই লিখতে পারিস w1 বাই m1, প্লাস n2 টাকে তুই লিখতে পারিস w2 বাই m2। একদম কোনো সমস্যা নেই ভাই, একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। আচ্ছা দাদা এখান থেকে জানো তো এইরকম একটু করা যায়, জানো তো p0 মাইনাস p বাই p0 সেটাকে লেখা যায় ঠিক এমনি করে। m1 m2 নিচে আমি লসাগু করি। আমি বললাম একদম বাচ্চাদের মতো করে, একদম গোড়া থেকে শেখাচ্ছি, কিন্তু একটু প্রো হয়ে গেলে এত কিছু ভেঙে দেখাবো না। দাদা এখানে m1 আছে, তাহলে m2 টা গুণ হবে, তাহলে হয়ে যাবে w1 m2 প্লাস m2 m2 নিচে আছে, m2 m2 মিলে গেল, তাহলে m1 দিয়ে গুণ হবে w টা, তাহলে w2 m1। একদম ক্লিয়ার? আমি বললাম একদম ক্লিয়ার। কেবলমাত্র এই নিচের টুকুকে আমি দেখ লসাগু করলাম এখানে। এবার ওপরেরটা কি করবো? যেমন আছে লিখে দে। ওপরেরটা কি আছে বল? w2 ডিভাইডেড বাই m2। এবার এখান থেকে এখানে দেখ, এই পর্যন্ত পরিষ্কার আছে ভাই? একদম পরিষ্কার আছে। জাস্ট এই পুরো জিনিসটাকে ধরে আমি লসাগু করেছি, এটা এখানে বসিয়ে দিয়েছি লসাগু করে। m1 m2 লসাগু হয়েছে w1 m2 প্লাস w2 m1, আর ওপরেরটা যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি, পরিষ্কার বিষয়। এইবার কি হবে দাদা? যেহেতু লেখ p0 মাইনাস p ডিভাইডেড বাই p0, এই পুরোটাকে ঠেলে ওপরে তুলে দিতে পারিস তো। এই যে নিচের m1 প্লাস m2 আছে, এটা তো ঘুরে গিয়ে এর সাথে গুণ হয়ে যায়,
যেটা উপরে রয়েছে তার সঙ্গে একদম হয়ে যায়, একদম পরিষ্কার, ছোটবেলায় শিখেছিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, লিখতে পারি এমনি করে, উপরে রয়েছে W2 ডিভাইডেড বাই M2, একদম পরিষ্কার, মাথায় খুব ভালো করে নিজে নিজে কর, খুব সোজা এগুলো। M1 M2 উপরে উঠে গেল, M1 M2 উপরে উঠে গেল, নিচে কি পড়ে থাকলো বল, এই পুরো যোগটা W1 M2 প্লাস W2 M1, একদম পরিষ্কার। এবার দাদা M2 দিয়ে M2 উড়ে গেল, খুব ধরে ধরে শেখালাম তোকে, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু দাদা বেরোলো W2 M1 ডিভাইডেড বাই W1 M2 প্লাস W2 M1। এইটাই তোর অঙ্ক করার জন্য আরেকটা সূত্র, একদম পরিষ্কার। কটা সূত্র পেলি? এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। আশা করব একদম পরিষ্কার, যা যা লাগবে সব তোকে করিয়ে দেবো। এবার চল এখান থেকে যা যা পরীক্ষাতে প্রশ্ন আসে, যা যা জিনিসপত্র লাগে সব কিছু তোকে একবারে শিখিয়ে দেওয়া যাক। এইটুকু তোকে আমি বলতে পারি, যা করাবো তার বাইরে তোকে আর কিছু ভাবতেই হবে না। এগুলোকেই তুই বারবার বারবার করে প্র্যাকটিস কর, পরীক্ষাতে এগুলো ছেপে যাবে জাস্ট। চল প্রথম কেসটা শুরু করা যাক। কেস নাম্বার 1, একদম ডিরেক্ট পরীক্ষাতে বহুবার এসেছে এবং আরো আসতে থাকবে। দাদা এতক্ষণ আমি কি দ্রবণ নিয়ে কাজ করছি? বললাম তুমি এতক্ষণ লঘু দ্রবণ নিয়ে কাজ করছো। এই লঘুটাকে কি আমরা কোনোভাবে অতি লঘু বানাতে পারবো? বললাম একদম পারবো। কিভাবে? বললাম ধর তোর কাছে যে গ্লুকনডিটা রয়েছে তুই অলরেডি তার স্বাদ পাচ্ছিস না, তার মানে তোর মা প্রচন্ড জলের মধ্যে অল্প পরিমাণ গ্লুকনডি দিয়ে পুরো দ্রবণটা তৈরি করেছে, একদম পরিষ্কার, একদম পারফেক্ট। তুই এখন কি করেছিস জানিস? ওই গ্লুকনডি জলটার উপর রাগ করে ওর মধ্যে আরো জল মিশিয়ে দিয়েছিস। তার মানে দ্রবণটা অলরেডি লঘু ছিল, অলরেডি তার মধ্যে গ্লুকনডির থেকে জল অনেক বেশি ছিল, দ্রাবের থেকে দ্রাবক অনেক বেশি ছিল, তুই ওর মধ্যে রাগ করে আরো জল মিশিয়ে দিয়েছিস যে যাও এটাই খাবো আমি, অতি লঘু করে খাবো। তার মানে দাদা লঘু থেকে অতি লঘু করার শর্ত হচ্ছে দ্রাবকের মোল যদি অনেক 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 বেড়ে যায় অ্যাজ কম্পেয়ার টু দ্রাব, মানে N1 এর ভ্যালুটা যদি মোর 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 ফার 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 গ্রেটার হয়ে যায় N2 থেকে, তখন সেই দ্রবণটাকে আমরা অতি লঘু দ্রবণ বলে থাকি। আমি বললাম একদম। দাদা এইটা দেখে আমার কিছু একটা মনে পড়ছে জানো তো, আমি বললাম কি রে, ফর্মুলাটা একটু লেখো তো। তুমি দেখো লিখছিলে P0 মাইনাস P ডিভাইডেড বাই P0 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এই যে তলার টার্মটা দেখছো, যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, যখন অতি লঘু তৈরি হয়, মানে যখন দ্রাবকের মোল অনেক 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 বেড়ে যায়, আমরা এরকম লিখতে পারি N1 প্লাস N2। N1 এর মানটা N2 থেকে অনেক বেশি, তাহলে N1 এর রেসপেক্টে N2 টাকে প্রায় প্রায় নেগলেক্ট করে দেওয়া যায় এবং N1 প্লাস N2 টাকে ডিরেক্টলি N1 লিখে দেওয়া যায়। এটাই কি দাদা করবে তুমি? বললাম একদমই তাই করবো। তাহলে আমি এখানে লিখবো, ডিরেক্টলি খাতার মধ্যে তুলবে, অতি লঘু দ্রবণের ক্ষেত্রে N1 প্লাস N2 টাকে নিয়ার ইকুয়াল টু N1 লেখা যায়, তাহলে P0 মাইনাস P বাই P0 টাকেও নিয়ার ইকুয়াল টু লেখা যায় N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 জায়গায় জাস্ট N1, একদম পরিষ্কার। এইবার দাদা কি হবে আমি বলছি, ধর তুইও জানিস আমিও জানি P0 মাইনাস P ডিভাইডেড বাই P0 ইকুয়াল টু N2 টাকে লেখা যায় W2 ডিভাইডেড বাই M2, N1 টাকে লেখা যায় W1 ডিভাইডেড বাই M1। এবার তুইও জানিস এদিক ওদিক কি করে করতে হয়। ভাই এই যে W2 টা ওপরে আছে, খেয়াল করে দেখ, P0 মাইনাস P ডিভাইডেড বাই P0, ওপরে কে আছে বল? ওপরে দাদা W2 আছে, তো W2 যেমন আছে বসিয়ে দে। নিচে কে আছে বল? W1 আছে, তো W1 যেমন আছে বসিয়ে দে। জাস্ট এই ভাগ ভাগ যেগুলো আছে সেগুলো নিয়ে সমস্যা। এই যে M1 টা যেটা W1 এর তলায় আছে সেটা ঘুরে গিয়ে W2 এর সঙ্গে গুণ হয়, তাহলে এখানে হয়ে গেল M1, একদম পরিষ্কার। আর এই যে M2 যেটা দেখ W2 এর তলায় আছে, এগুলো বাচ্চাদের শেখায় তাও শেখাচ্ছি, যেটা M2 যেটা W2 এর তলায় আছে সেটা গুণ হয়ে যায় W1 এর সঙ্গে, তাহলে এখানে হয়ে গেল M2। তাহলে W2 M1 ডিভাইডেড বাই W1 M2, একদম পরিষ্কার। নাও দিস ইজ ইওর ফর্মুলা যেটা দিয়ে পরীক্ষাতে তোকে বহুবার প্রশ্ন দেবে। দিস ইজ ইওর ফর্মুলা যেটা দিয়ে পরীক্ষাতে তোকে বহুবার প্রশ্ন দেবে। এই হয়ে গেল কেস নাম্বার 1। দাদা আরো কেস আছে? বললাম একদম আছে। যে কটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় প্রত্যেকটা আমি তোকে করিয়ে দেবো। কেস নাম্বার 2, সবে তো শুরু ভাই, এখান থেকে অনেক জিনিস করাবো নেক্সট দিনের ক্লাসে, তুই দেখ না কি করি। এটা তো একটা ডেমো ক্লাস, তাতে এই দেখাচ্ছি। কেস নাম্বার 2 হচ্ছে, ধর আমি তোকে বললাম P0 মাইনাস P ডিভাইডেড বাই P0 রয়েছে, সেটা ইকুয়াল টু দাদা লেখা যায়
x2, আমি বললাম x2 টাকে কি লেখা যায় বল, n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 লেখা যায়। আমি বললাম একদম। এটা পুরোটাকে বিপরীত করতো। দাদা বিপরীত মানে, আরে উল্টে দে ভাই, উল্টে দে। দাদা উল্টানো যায়? কেন যায় না? এই পুরোটাকে উল্টা, তাহলে p0 উপরে চলে যাবে, p0 মাইনাস p তলায় চলে আসবে। যে কোনো একদিক উল্টানো যায় না ভাই, উল্টালে দুদিক উল্টাতে হবে। তাহলে এটা উল্টে দে, n1 প্লাস n2 উপরে চলে গেল, নিচে চলে এলো n2, একদম পরিষ্কার। এইবার তুই চিন্তা করে দেখ, খুব ভালো করে শুনবি কিন্তু, হ্যাঁ। এইটা p0 ডিভাইডেড বাই p0 মাইনাস p যেমন আছে রাখ। এইটাকে লিখতে পারিস তো n1 ডিভাইডেড বাই n2 প্লাস n2 ডিভাইডেড বাই n2। দাদা কিভাবে? আমরা এটাকে লসাগু কর না, তাহলে n2 লসাগু হবে, n1 প্লাস n2 ওপরে থাকবে। এটাই তো লিখেছি, এটাকে জাস্ট ভেঙে লিখলাম। এবার দাদা কি করতে চলেছো তুমি? আমি বললাম দেখ, n2 n2 কেটে গেলে 1 চলে আসে, তাহলে p0 ডিভাইডেড বাই p0 মাইনাস p ইকুয়াল টু n1 বাই n2 প্লাস 1 চলে এলো। একদম একদম চলে এলো দাদা, চলে এলো। তাহলে এবার এখান থেকে কি হবে? দেখ কি কি পরীক্ষাতে বার করতে দেয়, দেখ। এই 1টাকে এদিকে নিয়ে, তাহলে p0 ডিভাইডেড বাই p0 মাইনাস p মাইনাস 1, ভাই এই পুরোটা তো ব্র্যাকেটের মধ্যে রয়েছে, সেটা ইকুয়াল টু, দেখি 1টা এদিকে এলো, n1 ডিভাইডেড বাই n2 যেটা আছে আমরা ওটাকে লিখতে পারি তো w1 ডিভাইডেড বাই m1 ডিভাইডেড বাই w2 ডিভাইডেড বাই m2 লিখতে পারি, লিখতে পারি, লিখতে পারি। এটা পিওর ম্যাথামেটিক্স কিন্তু। কেমিস্ট্রি শিখতে গেলে ভাই অঙ্কের প্রচুর খেলা রয়েছে। এবার তো অঙ্ক সবে শুরু হলো, এই তো তুই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে ঢুকলি রে। এবার লসাগু কর, p0 মাইনাস p। তবে খুব সোজা জিনিসগুলো খেয়াল কর। p0 মাইনাস যেমন আছে বসালাম, দাদা 1 দিয়ে এটা পুরোটা গুণ হয়ে যাবে, কারণ এখানে কিছু নেই, তাহলে 1 দিয়ে গুণ হয়ে গেল, p0 মাইনাস p একদম পরিষ্কার ইকুয়াল টু যেমনি করে শিখিয়েছি w1 m2 ডিভাইডেড বাই w2 m1। দাদা এখান থেকে আমাকে দেয়টা কি? আমরা তোকে m2 এর ভ্যালু বার করতে দেয় রে ভাই। তোকে এই ফর্মুলাটা থেকে, এই যে ফর্মুলাটা রয়েছে এরকম ভাবে ঘুরিয়ে 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 m2 এর ভ্যালু বার করতে দেয়। আগের বারে একটা স্কুলের মধ্যে এরকম একটা প্রি টেস্ট পরীক্ষা নিয়েছিল, পরীক্ষার আগে একটা প্রি পরীক্ষা নিয়েছিল, সেখানে এই প্রশ্নটা দিয়েছিল। আর এই প্রশ্নটাই দেখবি পরবর্তীকালে গিয়ে কোন একটা টেস্ট পেপারের মধ্যে ছেপে দিয়েছিল, ওই জন্য এটা করাচ্ছি। দেখ তাহলে দাদা p0 মাইনাস p0 প্লাস p ডিভাইডেড বাই p0 মাইনাস p ইকুয়াল টু থাকলো w1 m2 w2 m1। এত ভেঙে করাই না, তোরা প্রথম ক্লাস করছি সেই কারণে একটু ভেঙে দিচ্ছি ভাই। নে এখানে হয়ে গেল p ডিভাইডেড বাই p0 মাইনাস p ইনটু দ্যাট ডিরেক্ট পাঠাচ্ছি w2 m1 ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2। বল ক্লিয়ার? বল ক্লিয়ার? ওপরে p থাকলো, নিচে p0 মাইনাস p থাকলো, এইটুকুনি তো জানিস একদম। এই দিক থেকে পাঠালাম, দেখ w2 m1 ওপরে চলে গেল, নিচে w1 চলে গেল, তাহলে পড়ে থাকলো m2 ভ্যালু। গল্প শেষ, গল্প শেষ। তোরা একটা নিজেরা বার কর দেখি, যখন অতি লঘু দ্রবণের ক্ষেত্রে গল্প হবে p0 মাইনাস p ডিভাইডেড বাই p0 ইকুয়াল টু n2 ডিভাইডেড বাই n1, এই গল্পটা থেকে w2 বাদ দে, m2 এর ভ্যালুটা বার করে দেখা। এটাই পরীক্ষাতে প্রশ্ন আসে। একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট ভাই। পুরো নেমে গেছে প্রত্যেকটা জিনিস। এইরকম ভাবেই তোকে প্রত্যেকটা ডেরিভেশন নামাতে হবে কিন্তু। এই যে তোকে কেসগুলো আমি লিখে দিচ্ছি, এগুলোই পরীক্ষাতে বারবার করে আসবে। আচ্ছা লাস্ট কেস, কেস নাম্বার 4 কি দেয় দেখে নে ভালো করে। p0 মাইনাস p ডিভাইডেড বাই p0 আছে ইকুয়াল টু দাদা আছে x2। আমি বললাম একদম। আচ্ছা তুই বলতে বাধ্য, মানতে বাধ্য, এই পুরো দ্রবণটার মধ্যে মাত্র দুজন আছে, কেবলমাত্র দ্রাবক আছে আর দ্রাব আছে। দ্রাবকের মোল ভগ্নাংশ x1 আর দ্রাবের হচ্ছে x2। যখন দ্রাবক আর দ্রাব দুজনেই আছে, সেই কারণে দুজনের মোল ভগ্নাংশের যোগফলটা 1। তাহলে তুই এখানে পরিষ্কার ভাবে x2 টাকে লিখতে পারিস 1 মাইনাস x1। আমি বললাম একদম দাদা লিখতে পারি। তাহলে তুই আমাকে বলতো p0 মাইনাস p ডিভাইডেড বাই p0, এই যে পুরো ভ্যালুটা আছে তুই x এর জায়গার মধ্যে বসা 1 মাইনাস x1। দাদা বসিয়ে দিলাম। আমি বললাম তাহলে তুই এক কাজ করে দেখাতো ভাই, এই x1 টাকে এদিকে নিয়ে এই পুরোটাকে 1 এর পাশে নিয়ে যা, তাহলে x1 এদিকে চলে এলো, 1 মাইনাস এই পুরো টার্মটা চলে গেল p0 মাইনাস p ডিভাইডেড বাই p0। 12 এর ছেলে মেয়েরা এগুলোকে খুব সহজে ঝড়ের গতিতে নামায় ভাই। তাহলে এইবার দেখ x1 ইকুয়াল টু পুরোটাকে লসাগু কর, দাদা p0 তলায় চলে গেল, এখানে চলে এলো p0 মাইনাস p চলে এলো, একদম পরিষ্কার। আমি কিন্তু ব্র্যাকেটটা ডিরেক্ট তুলে লিখতে পারতাম, তোরা সবাই আজকে প্রথম ক্লাস করছিস ওই জন্য একটু তোদেরকে প্রিন্স আর প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছি, আর কিছুই না। জাস্ট একটুখানি কি বলবো, একটু ধরে 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 শেখানো আর কি। তাহলে দাদা p0 মাইনাস
P0 প্লাস P ডিভাইডেড বাই P0, একদম পরিষ্কার। P0 কেটে গেল। কারণ এত ধরে 12 ছেলে মেয়েদেরকে শেখাতে হয় না ভাই, তোরা অলরেডি সব জানিস। তাহলে P ডিভাইডেড বাই P0 ইকুয়াল টু x1, বললাম একদম। তাহলে দাদা এখান থেকে P এর মান বেরোলো P0 ইন্টু x1, তাই না? এটাই আসে পরীক্ষাতে? বললাম এটাই আসে ভাই, এটাই আসে পরীক্ষাতে। তো আমি চাইলে ভাই ডিরেক্টলি এখান থেকে এখানে চলে যেতে পারতাম, কিন্তু না, তোরা সবে সবে শিখছিস। আমি বারবার করে বলেছি আমরা কোনোদিনও এইরকম ভাবে শিখবো না। আমি সবসময় যেরকম ভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে এই পদ্ধতি, একদম গোড়া থেকে তোকে টাচ করিয়ে ওপরের দিকে নিয়ে যাব, এমন একটা পিকের মধ্যে গিয়ে টাচ করাবো যেখান থেকে তুই এইটুকু বিশ্বাস করতে পারবি তুই কেমিস্ট্রি শিখে গেছিস। তুই 11-এ যেমনই রেজাল্ট করে থাক ভাই, তুই 12-এ আমার উপর ভরসা করেছিস, এই ভরসাটার আমি তোকে দাম দেবো। তুই 12-এ কত রেজাল্ট করবি আমি জানি না, কিন্তু এইটুকু তোকে বলতে পারি তুই কেমিস্ট্রি সে টপ জায়গাটার মধ্যে পৌঁছাবি, আর তারপরে রেজাল্ট এমনি হয়ে যাবে। তুই 11-এ যাচ্ছে তাই রেজাল্ট করলে আমার কিছু যায় আসে না। 11-এ তুই যেমন অবস্থাতে ছিলি আমার কিছু যায় আসে না। তুই যদি 11-এ একটুও না পড়ে থাকিস আমার তাতেও কিছু যায় আসে না। আমার অ্যাপের মধ্যে 11 থেকে যা যা লাগবে সেগুলো সব দিয়ে দেওয়া আছে। আমার শুধু দরকার তোর 12-এর ডেডিকেশন। তুই যদি 12-এ ডেডিকেটেড থাকতে পারিস তোকে 12-এর নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। তুই কেমিস্ট্রিতে অন্তত ফুল মার্কস পাওয়ার মতো জায়গার মধ্যে পৌঁছে যাবি। চ, তো প্রত্যেকটা কেস ডান হয়ে গেল, এগুলো সব আমাদের শেখা হয়ে গেছে, সব শেখা হয়ে গেছে। আমরা মোটামুটি এইসব জায়গা থেকে যা যা আসে সবকিছু করে ফেললাম। তাহলে বাষ্পচাপ থেকে নেক্সট দিন আমরা অঙ্ক করার জন্য একদম রেডি ভাই। এবার দাদা স্ফুটনাঙ্ক মানে কি? বললাম এটা কিন্তু একটা বড় প্রশ্ন ভাই। এই যে আমি লিখেছি এটা যাচ্ছে তাই ভাবে লিখিনি। তুই হয়তো ভাবতে পারিস তুই জানিস যে স্ফুটনাঙ্ক মানেটা কি। তুই হয়তো ভাবতে পারিস তুই জানিস যে তাপমাত্রাতে জলটা ফুটে বাষ্প হয়ে যায় তাকে স্ফুটনাঙ্ক বলে। একদম ভুল কথা, বলবো না ভুল, আংশিক সত্য কথা। বিষয়টা কি, ধর এরকম একটা পাত্রের মধ্যে জল আছে, এবার তুইও জানিস তুই জলটাকে ফোটাতে শুরু করেছিস। আমি নিচে বুনসের মানটা ধরেছি, ধরে তুই জলটাকে ধর ফোটাতে শুরু করেছিস। প্রথমে টেম্পারেচার বাড়ছে 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 বাড়ছে, জলের অণুগুলো বাষ্পীভূত হালকা 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 করে হচ্ছে। ওটাকে কিন্তু স্ফুটনাঙ্ক বলে না, ওটাকে জাস্ট বাষ্পীভবন বলে। এবার এমন একটা টেম্পারেচারে হঠাৎ করে সেটা পৌঁছে গেল, সেই টেম্পারেচারটা কত দাঁড়া? আমি বলছি 100°C। যখনই পৌঁছে গেল একদম সে ওয়াক্ত বদল গিয়া, জজবাত বদল গিয়া, জিন্দগি বদল গই। টেম্পারেচারটা এবার ফিক্স থাকবে। ওই ফিক্সড টেম্পারেচারে সম্পূর্ণ জলটা বাষ্পে কনভার্ট হয়ে যাবে, হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। মানে এমন একটা টেম্পারেচারে পৌঁছে গেল যেই টেম্পারেচারে পুরো এন্টায়ার ফিজিক্যাল স্টেটটারই পরিবর্তন ঘটবে লেনতাপ গ্রহণ করে। এই কন্ডিশনটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, এই টেম্পারেচারটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, যেই টেম্পারেচারে এন্টায়ার ফিজিক্যাল স্টেটটার পরিবর্তন ঘটে, পুরো জলটা পুরো বাষ্পে কনভার্ট হয়। এইটা আমরা ছোটবেলায় শিখেছি। আমি এত সিরিয়াসলি বললাম তোরা ভাবলি এটাই ক্লাস 12, না। ক্লাস 12 আমরা তাহলে কি শিখবো দাদা? আমি বলছি তোকে স্ফুটনাঙ্কের আমি এমন একটা গোপন মানে শেখাবো যেটা তুই এতদিন শিখিসনি। স্ফুটনাঙ্ক মানে কি জানিস? এই যে তোর জলটা বাষ্পীভূত হচ্ছে 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 হচ্ছে, তার ফলে ওপরে বাষ্প জমছে 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 জমছে, তার মানে ওপরে একটা বাষ্পচাপ তৈরি হচ্ছে 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 হচ্ছে। এই যে ওপরের বাষ্পচাপটা যখন বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 1 atm এর সাথে সমান হয়ে যায়, তখন সেই টেম্পারেচারটা যে টেম্পারেচারের জন্য, যে তাপমাত্রার জন্য এই বাষ্পচাপের মানটা বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হলো, সেই টেম্পারেচারটাকে, সেই উষ্ণতাটাকে আমরা স্ফুটনাঙ্ক বলে থাকি। তার মানে দাদা স্ফুটনাঙ্ক মানে শুধুমাত্র ফুটে বাষ্প হওয়া নয়, বাষ্পের মধ্যে একটা নির্দিষ্ট চাপ মেনটেন করার বিষয় থাকে। আমি বললাম একদম। যখন বাষ্পচাপের মান 1 atm অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সাথে সমান হয়, তখন সেই টেম্পারেচার, যেই টেম্পারেচারের জন্য এটা হলো, সেই টেম্পারেচারটাকে আমরা স্ফুটনাঙ্ক বলে থাকি। তার মানে তরল যখন তার স্ফুটনাঙ্কে পৌঁছায় তখন তার এতটাই বাষ্পীভবন ঘটে, তার সেখান থেকে এতটাই বাষ্প বেরোয় যে ওপরের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যায়। যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ স্ফুটনাঙ্কে পৌঁছাই। যেই মাত্রটা হয়ে গেল তার মানে স্ফুটনাঙ্কে পৌঁছে গেল। তার মানে দাদা 100°তে জলের উপরে যে বাষ্পটা জমে তার চাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়। বললাম একদম, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য স্ফুটনাঙ্ক। এবার দাদা স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় কেন? কেন? এই যে তুমি বাষ্পচাপের মধ্যে পড়ালে, এই যে তুমি সংখ্যাগত ধর্মের মধ্যে পড়ালে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা সংখ্যাগত ধর্ম,
স্ফুটনাঙ্কের উন্নয়নটা হচ্ছে কেন, মানে স্ফুটনাঙ্কটা বাড়ছে কেন? বললাম কখন উন্নয়নটা হচ্ছে জানিস? যখন পিওর সলভেন্টটা সলিউশনে পৌঁছাচ্ছে। মানে এই সমস্ত জিনিসপত্র তো হচ্ছে আফটার অ্যাডিশন অফ দ্য সলিউট। দ্রাব যোগ করার পরেই তো সবকিছু গন্ডগোল। আগে যখন বিশুদ্ধ দ্রাবক ছিল, আগে যখন এই দ্রাবকটা সিঙ্গেল ছিল, তখন তার কোনো সমস্যা হয়নি ভাই। যেদিন থেকে ও মিঙ্গেল হয়েছে, আমি জানি না এটাকে কি বলে, মিঙ্গেলই বলে, তোরা সব মানে এইসব কথাগুলো তোরা ভালো বুঝবি। যখনই আমরা এটাকে দ্রাব যোগ করছি, যখনই এর মধ্যে কিছু অ্যাডিশন করছি, তখনই যত গন্ডগোল শুরু হচ্ছে। বললাম একদমই ভাই। এখন তুমি আমাকে বলো এই স্ফুটনাঙ্কটা বাড়লো কেন? আমি বলছি খুব মন দিয়ে শুনবি। হ্যাঁ, আমি একটা খুব সুন্দর ছবি জেনারেট করেছি। এই সবকিছু জেমিনি থেকেই জেনারেট করা, খুব ভালো করে দেখ। এখানে শুধুমাত্র কে আছে বল? শুধুমাত্র দ্রাবক আছে। একটা থার্মোমিটার ডোবানো আছে, শুধুমাত্র ধর জল আছে। জলটা 100°C পৌঁছে গেছে, এবং যখনই পৌঁছেছে, আচ্ছা যখন আমরা এই শুধুমাত্র জলটাকে নিয়েছিলাম এবং সেটাকে যখন আমি দেখ হিটার দিয়ে হিট করছি, তখন এই পৃষ্ঠতল থেকে, এই যে পৃষ্ঠতল আছে সেখান থেকে কেবলমাত্র কোন কণাগুলো বাষ্পীভূত হচ্ছে? না, শুধুমাত্র দাদা দ্রাবকের কণাগুলো বাষ্পীভূত হচ্ছে। এবং তুইও মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য, যখন এখানে শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক আছে, তখন এই পৃষ্ঠতলে প্রচুর সংখ্যক দ্রাবকের কণা উপস্থিত। থিমটা ধরতে পারছিস? বুঝে গেছিস? একদম। প্রচুর সংখ্যক দ্রাবকের কণা উপস্থিত আছে অলরেডি পৃষ্ঠতলের মধ্যে। তার মানে দাদা যখন এখানে হিট করছি, শুধুমাত্র দ্রাবকের কণাগুলো বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে 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 ওপরে উঠছে এবং বাষ্পচাপ তৈরি করছে। 100°C তাপমাত্রায় যখন পৌঁছাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই ওপরের বাষ্পচাপের পরিমাণটা 1 ATM এর সাথে সমান হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি অলরেডি স্ফুটনাঙ্ক রিচ করে গেছে। খাতাম। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দিয়েছি একটা কঠিন অতড়িৎ বিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত দ্রাব, এবং তৈরি করে ফেলেছি একটা লঘু দ্রবণ। দাদা ছবিটা দেখে কি বুঝতে পারছো? কি রে, না দ্রবণের এই যে পৃষ্ঠতলটা রয়েছে, তার মধ্যে আর অতগুলো দ্রাব নেই, তার মধ্যে আর অতগুলো দ্রাবকের কণা নেই যতগুলো দ্রাবকের কণা এই বিশুদ্ধ দ্রাবকটার মধ্যে ছিল। বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রাবকের কণার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু যখনই দ্রবণ তৈরি হলো, কিছুটা দ্রাবকেও তো জায়গা দিতে হলো। সেই কারণে বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে যতগুলো দ্রাবক কণা ছিল, দ্রবণের পৃষ্ঠতলে আর অতগুলো দ্রাবকের কণা নেই, যেটা আমরা অলরেডি আগে এই কনসেপ্টটা শিখেছি। কেবলমাত্র কে বাষ্পীভূত হয়? কেবলমাত্র দাদা দ্রাবক বাষ্পীভূত হয়। বললাম একদম। তার কণার সংখ্যাটা পৃষ্ঠতলে কমেছে। তাহলে এবার পৃষ্ঠতল থেকে যে কণাগুলো বাষ্পীভূত হচ্ছে তার সংখ্যাটাও কম। বললাম একদম। তাহলে এবার তুই 100°C রিচ করে গেলি। যেই 100°C তুই এখানেও রিচ করেছিলি, তখন তোর এখানে কণা সংখ্যা বেশি ছিল বলে বাষ্পচাপের মানটা 1 ATM হয়ে গেছিল। বাট এখন তোর আর অতগুলো দ্রাবকের কণা তো পৃষ্ঠতলে নেই। তাহলে 100°C তো তুই পৌঁছেছিস, কিন্তু ওপরের বাষ্পচাপটা কিন্তু এখনো 1 ATM হয়নি ভাই। কারণ কেবলমাত্র দ্রাবকটাই তো বাষ্পীভূত হতে পারে, আর তার সংখ্যা তো কমে গেছে, ফলে বাষ্পের পরিমাণটাও কমে গেছে, ফলে বাষ্পচাপটাও কমে গেছে, ফলে একই 100°তে আগে যেখানে 1 ATM রিচ করছিল, এখানে 1 ATM রিচ করছে না। তাহলে করানোর জন্য কি দরকার? টেম্পারেচারটাকে আরো বাড়াতে হবে, যাতে তলা থেকেও কণাগুলো উপরের দিকে উঠতে থাকে এবং একটা সময় গিয়ে 1 ATM রিচ করবে। বাট সেটা আর 100°তে করবে না, বরং তার থেকে একটু বেশি টেম্পারেচারে করবে। তাহলে হয়ে গেল না স্ফুটনাঙ্কের উন্নয়ন? বেড়ে গেল তো স্ফুটনাঙ্কটা। আগে যেটা 100°তে 1 ATM হচ্ছিল, এখন সেটা 102.5 হচ্ছে। এই জন্যই তো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য সংযোজিত দ্রাব মিশিয়ে দেওয়ার ফলে, পৃষ্ঠতলে দ্রাবকের কণা সংখ্যা কমে যাওয়ার ফলে, কম পরিমাণ বাষ্পীভবনের ফলে, বাষ্পচাপ কম তৈরি হওয়ার ফলে, 1 ATMটাকে তৈরি করার লোভে বা তৈরি করতে হলে বেশি টেম্পারেচারের দরকার পড়লো। এই জন্যই তো
স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটলো। আরে একদম মাথাটা পরিষ্কার করে, বুঝতে পারছিস কি হতে চলেছে? কোথায় ছিল 11 আর কোথায় এই 12? কনসেপ্ট দেখছিস, কনসেপ্ট কিছুই দেখাইনি তোকে, আমি কিছুই দেখাইনি ভাই। আমি ডেমো ক্লাস এখানেই বন্ধ করলাম, কারণ এরপরে এমন এমন জিনিসপত্র আছে। আমি তোকে শুধু একটু ম্যাথামেটিক্যাল টার্মটা দেখিয়ে দিই, এটা তুই বুঝতে পারিস আমি কেন তোকে বলছি লাইভে দরকার পরের দিন। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের ভ্যালুটা আমি ধরবো টিবি, আর দ্রবণের ক্ষেত্রে আমি যেটা বেড়ে গিয়ে যেটা হলো সেটা আমি ধরবো টিবি ড্যাশ। দাদা ছিল টিবি, বেড়ে হলো টিবি ড্যাশ, তো বাড়লো কতটা না, বাড়লো ডেল টিবি। ডেল টিবি ইকুয়াল টু টিবি ড্যাশ মাইনাস টিবি। ছিল টিবি, হলো টিবি ড্যাশ, বাড়লো টিবি ড্যাশ মাইনাস টিবি। একদম পরিষ্কার, এটাকেই বলা হয় ডেল টিবি। এটাকে লেখা যায় কি জানিস? ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। দাদা এমটা কি সব বলবো পরের দিন। দাদা কেবিটা কি? আরে সব বলবো রে। এই এমটা কিভাবে এলো, এমটাকে কি লেখা যায়, সব শেখাবো। কেমন লাগলো অবশ্যই জানা আজকের ডেমো ক্লাসটা। অনেক সাসপেন্স ছেড়ে গেলাম। এরপরে হিমাঙ্কের অবনমন হবে, তারপরে আসল জিনিস অসমোটিক প্রেসার হবে। চ্যাপ্টারটাকে না নিংড়ে রেখে দেবো। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো করানো হবে। তারপরে পুরোটা শেষ করার পরে 20খানা সিক্রেট সেট করানো হবে, যেগুলো করে নিলে ওর বাইরে পরীক্ষাতে কিচ্ছু আসবে না। অর্গানিক কেমিস্ট্রির উপর সেপারেট প্রিপারেশন হবে। এমন এমন শব্দ ছক শেখানো হবে যেগুলোতে বেসিক অর্গানিক তো এমনি কভার হবে, নর্মাল অর্গানিক কেমিস্ট্রির বেশিরভাগ রিয়াকশন এমনি কভার হয়ে যাবে। ক্লাস 12 কাঁপাবো বলেছি, আমি বারবার করে বলছি হাওয়ায় কথা বলি না। মাধ্যমিকে কথা দিয়েছিলাম কিছুদিন আগে, কাঁপিয়ে রেখে দিয়েছি। 2026-এ একটা প্রশ্ন বাইরে থেকে আসেনি। আগের বছরে যে এইচএস করিয়েছি 35-এ 35 কমন এসেছে। এবারে 11 করেছি, 11 তো সর্বব্যাপী পরীক্ষা, সব স্কুলের পরীক্ষা, খোঁজ নিয়ে দেখ। যারা যারা 11-এর লাস্টের ভিডিওগুলো করেছিস তারা জানিস। সেই কারণে চোখ কান নাক বন্ধ করে শুধু বিশ্বাস কর, বাকি দায়িত্ব আমার। তোকে 12 আমি এমন একটা জায়গায় পৌঁছে দেবো যেখান থেকে তুই নিজেকে নিজে বলবি আমি এবার 35-এ 35 পাওয়ার যোগ্য হয়ে গেছি। ওই লাস্টে যদি ম্যারাথন করে নাম্বার পাওয়ার মতো ইচ্ছা থাকে, তুই অ্যাডভেঞ্চার একাডেমিতে আসিস না। আমি জিনিসটাকে একেবারে পছন্দ করি না। হ্যাঁ তুমি লাস্টে গিয়ে পড়বে না কেন, ভীষণ পড়বে, বাট যে শুরু থেকে খাটে না, আমার মনে হয় তার সায়েন্স নিয়ে পড়াই উচিত না। আমি এত বড় কথা তোকে বললাম। তুই যদি খাটতে পারিস, তুই যদি একদম ফিরে দাঁড়ানোর মতো ইচ্ছা থাকে, তুই কন্টিনিউ কর ভাই। যারা এখনো পর্যন্ত আমাদের ব্যাচের মধ্যে ভর্তি হসনি, অনেক ছেলে মেয়ে ভর্তি হয়েছিস, তারা এখনো পর্যন্ত ভর্তি হসনি, দেখ নিচে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, 12-এর ব্যাচ লঞ্চের ভিডিও দিয়ে রেখে দিয়েছি। প্রথমে ব্যাচ লঞ্চের ভিডিওটা দেখবি, তারপরে তুই অ্যাপের মধ্যে গিয়ে তোর কোর্সটাকে যেটা ইচ্ছা, তুই সেমিস্টার 3-এরটাও নিতে পারিস, সেমিস্টার 3+4 দুটোই নিতে পারিস। পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল কোর্স করার আমি চেষ্টা করেছি, অনেকটাই কম প্রাইস রাখা হয়েছে, অনেকটা অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছি আমি। সেমিস্টার 3 অনলি 699 ওয়ান টাইম আছে, আর সেমিস্টার 3+4 1199 ওয়ান টাইম আছে। চাইলে তুই নিতে পারিস, অবশ্যই নিতে পারিস, নিচে দেখবি সব লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাস, পুরো প্রেজেন্টেশনটা কেমন ছিল একটু জানাস, ক্লাসের অ্যাপ্রোচ কেমন ছিল একটু জানাস, ডেমো ক্লাস কেমন লেগেছে এটার উপর অনেক কিছু নির্ভর করে। লাইকের অপশনটা একটু ক্লিক করিস ভাই, আমি বলি না সচরাচর, নতুন চ্যানেল তাই বলছি। আমার মেন চ্যানেলটা এটা নয়, এটা একটা সেকেন্ড চ্যানেল আমার 11-12 এর জন্য। আর অবশ্যই এটা একটা হাইপ বলার অপশন আছে, হাইপটা করে দিস ভাই, ভিডিওটা একটু অন্য ছেলেমেয়েদের কাছে পৌঁছাবে, একটু সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতো এখানে, সবাই ভালো থাকিস, জয় ধামাকা।